খুব দ্রুত সময়ের মধ্যেই বোর্ডিং পাস কালেক্ট করে ফেললাম। চেক ইন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের ফ্লাইট হচ্ছে 8টা 25। অল্প কিছুক্ষণের মধ্যে বিমান উঠতে শুরু করবে। আপনাদের পাসপোর্টটাতে যদি কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এখানে জাস্ট হচ্ছে পাসপোর্টটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে আপনার ইমিগ্রেশন অলমোস্ট ডান। মানে এত এটাকে দেখেছি বিভিন্ন ব্লগে, বিভিন্ন ভিডিওতে এবং ফেসবুকে, রিলসে, মানে মুখস্থ হয়ে গেছে। স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের নতুন একটি ট্রাভেল পর্বে। আমাদের এই ট্যুরটা খুব একটা এক্সাইটিং ট্যুর হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি সিঙ্গাপুরে। আমরা সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় ট্রাভেল করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্লিজ সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে। আমাদের এবারে ট্যুর প্ল্যানে সিঙ্গাপুরের পাশাপাশি মালয়েশিয়া কিন্তু আছে। আমরা আমাদের আজকে জার্নি শুরু করছি 19/12/2024 এবং এই জার্নিটা সমাপ্ত হবে 30/12/2024। টোটাল 12 দিনের জার্নি। সো এই 12 দিন আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় চষে বেড়াবো। যত অ্যাট্রাকটিভ প্লেসগুলো আছে আমরা দেখার চেষ্টা করব এবং এই চ্যানেলে সিরিজ আকারে এই ভিডিওগুলো ক্রমান্বয়ে আসতে থাকবে। আপনারা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। আর আজকের এই পর্বে স্পেশালি থাকছে ঢাকা টু সিঙ্গাপুরের টোটাল জার্নিটা। আমরা কীভাবে সিঙ্গাপুর যাচ্ছি এবং পথিমধ্যে অনেক গল্প হবে, অনেক এক্সপিরিয়েন্স হবে। মানে যেতে যেতে আপনাদেরকে জানাবো আসলে কীভাবে সিঙ্গাপুরে ভিসা পেতে হয়, কীভাবে ইমিগ্রেশন ফেস করতে হয়, ইমিগ্রেশনে কোনো জটিলতা আছে কি না, এয়ারে গেলে আসলে কী ধরনের ফর্মালিটিস আমাদের মেনটেন করতে হয়। তারপরে সবশেষ হচ্ছে সিঙ্গাপুরের বিখ্যাত এয়ারপোর্ট চেংরি এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাবো আমরা। আপনারা জানেন সিঙ্গাপুরের চেংরি এয়ারপোর্ট হচ্ছে বিশ্বের অন্যতম সুন্দর একটা এয়ারপোর্ট। আমরা সেই এয়ারপোর্টে ল্যান্ড করব, তারপরে হচ্ছে অনেকক্ষণ আমরা এখানে স্টে করব, ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। ঘড়ি কাটার সময় যখন 5টা 15 তখন আমরা বাসা থেকে বেরোচ্ছি। আমাদের আগে থেকে গাড়ি ঠিক করা আছে, গাড়ি চলে আসছে অলরেডি। আমরা এখন যাব। মাত্র 5টা বাজে, সূর্যের আলো এখন ফুটে ওঠেনি, এখনো চতুর্দিকে অন্ধকার, শুনশান নিরাপত্তা রাস্তায়, কোনো ট্রাফিক জ্যাম নেই। সাই সাই গতিতে ছুটে চলেছে আমাদের গাড়ি। 2 নম্বর প্ল্যাটফর্ম। এয়ারপোর্টে পৌঁছে আপনাদের প্রথম কাজই হবে নির্ধারিত এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস কালেক্ট করা এবং ট্রলিগুলো লাগেজ বক্সে দিয়ে দেওয়া। খুব দ্রুত সময়ের মধ্যেই বোর্ডিং পাস কালেক্ট করে ফেললাম, খুব একটা সময় লাগেনি। আর বোর্ডিং পাস কালেক্ট করার সময় যেই জিনিসটা তারা দেখতে চেয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুরের ভিসা। এবং আপনি যদি সিঙ্গাপুর দিকেই সরাসরি ফিরে আসেন তাহলে অন্য কোনো কান্ট্রির ভিসা দেখতে যাবে না। আর যেহেতু আমরা মালয়েশিয়া দিয়ে আসবো, মালয়েশিয়ার রিটার্ন টিকিট এবং মালয়েশিয়ার ভিসাটাও দেখতে চেয়েছি। কিন্তু ভেরি স্মুথ বোর্ডিং। আর এখন আমরা চলে যাবো ইমিগ্রেশন করবো। এখন ইমিগ্রেশন এরিয়াটা আপনারা জানেন, যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ভিডিও করা যায় না। তো ওইখান থেকে বের হওয়ার পরে ইমিগ্রেশন শেষ করে তারপরে ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। ইমিগ্রেশন শেষ করে বের হলাম, হ্যাসেল ফ্রি ইমিগ্রেশনই বলা চলে। ইমিগ্রেশন অফিসার কিছু কোশ্চেন আস্ক করেছিল, যেমন কোথায় জব করি, এনওসি আছে কি না, লিভ আছে কি না, তারপরে কত তারিখে ফিরবো, কনফার্ম টিকিট আছে কি না, এই বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে ছেড়ে দিয়েছিল। চেক ইন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের ফ্লাইট হচ্ছে 8টা 25, 1 ঘন্টা আগে চেক ইন স্টার্ট হবে। এখন বাজে 7টা বাজতে এখন 10 মিনিট বাকি, আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। ইন দ্য মিন টাইম আপনারা যদি 1 ঘন্টা আগে এসে লাইনে না দাঁড়াতে চান তাহলে বাইরে ঘোরাঘুরি করে ঠিক 1 ঘন্টা আগে এখানে এসে লাইনে দাঁড়াতে পারবেন। সকালে খাওয়া শুরু করে দিলা কাব্য? তো বাবা 15 দিন, 10 দিন, 5 দিন, 2 দিন করতে করতে আজকে সেই দিনটা চলে আসলো। আমি খুব এক্সাইটেড। আমরা যাচ্ছি আজকে সিঙ্গাপুরে। গাইস, এখন আমরা ফাইনাল চেকিং এর জন্য ওয়েট করছি। আরো 8 ঘন্টা লাগবে ফাইনাল চেকিং এর জন্য। তো চেকিং শেষ হয়ে গেলে আমরা ফাইনালি ফ্লাইটে উঠে যাব। আমি খুব এক্সাইটেড যে ফার্স্ট টাইম সিঙ্গাপুর যাচ্ছি।
তো ওইখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো। তো আমাদের এই ট্যুরটা আসলে ছিল অন্য ধরনের একটা প্ল্যান ছিল আমাদের ইনিশিয়ালি। আপনারা যারা আমাদের ব্লগ ফলো করেন আপনারা দেখবেন যে আসলে আমরা প্রতি বছরের ডিসেম্বরের দিকে যখন কাব্যর পরীক্ষা শেষ হয় তখন আমরা দেশের বাইরে কোথাও যাওয়ার চেষ্টা করি, আর দেশের ভিতরে অনেক সময় যাই। আমরা গত কয়েক বছর ধরে নিয়মিত আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম, বিভিন্ন স্টেটে গিয়েছিলাম। এবারও কিন্তু আমরা ইন্ডিয়াতে যাওয়ার জন্যই আমাদের ভিসা জমা দিয়েছিলাম। কিন্তু আপনারা জানেন এই মাঝখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কের মধ্যে একটা ব্যাপক টানাপোড়েন চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বর্তমানে ইন্ডিয়ান এম্বাসি একমাত্র মেডিকেল ভিসা ছাড়া সব ভিসাই বন্ধ করে রেখেছে। তো আমরা ব্যাক ইন জুন 2024-এ অ্যাপ্লাই করেছিলাম, বাট তখন থেকেই জুলাইয়ে এসেই আসলে তখন এই ঝামেলাটা শুরু হয়ে যায়, এবং যার কারণে আমাদের পাসপোর্ট আমরা আসলে ফেরত পাই কিন্তু ভিসা দেয় নাই আর কি। তো যার কারণে ইন্ডিয়ার যাওয়ার প্ল্যানটা আমাদের ক্যান্সেল করতে হয়। আমাদের এবারে প্ল্যান ছিল আমরা যাব দিল্লি, বৃন্দাবন এবং মথুরা। সো ওই প্ল্যানটাকে আল্টার করে আমাদের এই প্ল্যানটা করতে হচ্ছে। এখন যাব আমরা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। আমাদের এবারে জার্নিটা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের ফ্লাইট টাইম 8টা 25 থেকে, আর টোটাল সময় লাগবে 4 ঘন্টা 15 মিনিট। বাংলাদেশ সময় 8টা 25-এ স্টার্ট করে সিঙ্গাপুর সময় 14টা 20-এ গিয়ে পৌঁছাবে আর কি। মানে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের টাইম 2 ঘন্টা ডিফারেন্স। মানে আমাদের এখানে 8টা বাজলে সিঙ্গাপুর বাজে 10টা। ট্রেনে আমরা আমাদের সিটে বসে গেছি। আর এক্ষেত্রে এই মুহূর্তে কাব্য এবং কাব্যর মার মধ্যে মানে মোটামুটি ফাইট করে কাব্যর মা জানালার পাশে সিটটা নিয়েছে। একটা চুক্তি হয়েছে, শান্তি চুক্তি হয়েছে যে আপাতত কিছুক্ষণ ওর মা বসবে, তারপরে কাব্য। আর আমার কি কোনো আছে, আমি কি বসতে পারবো? আমাকে দিবে একটা চান্স? ওকে, 1 ঘন্টা করে আমরা অল্টার করে বসবো, ঠিক আছে? ডিল ডান না? 4 ঘন্টা আমি তার মধ্যে 2 ঘন্টা। তুমি 2 ঘন্টা? ওকে, ঠিক আছে। বিমানের সিটিং অ্যারেঞ্জমেন্ট 3x3, ডান সাইডে 3 জন এবং বাম সাইডে 3 জন। এই লেগ স্পেস, মোটামুটি চলে, খারাপ না, লেগ স্পেস রাখার জায়গা আছে। এই সামনে একটা খাবারের ওই জায়গাটা। এখানে একটা ব্যাক পিলো দিয়েছে। আপনাদের সিট বেল্ট বেঁধে নিন, সিটের পেছন দিক সোজা করুন, সিটের হাতল নামিয়ে রাখুন এবং সিট টেবিল ও ফুটরেস্ট খোলা থাকলে তা বন্ধ করে দিন। তো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মাত্রই অ্যানাউন্স করলো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট স্টার্ট করবে। আর আজকের ওয়েদার টোটালি ভালো থাকবে। ঘড়ির কাটার সময় যখন 8টা 30 মিনিট, ঠিক সেই সময় ঠিক 5 মিনিট বিলম্বে আমাদের বিমান রানওয়েতে দৌড়াতে শুরু করলো। হ্যাঁ, অল্প কিছুক্ষণের মধ্যে বিমান ফ্লাই করতে শুরু করলো। সিঙ্গাপুর যেহেতু বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি কান্ট্রি না, সো সিঙ্গাপুর যেতে হলে আগে অবশ্যই আমাদেরকে ভিসা নিতে হবে। আপনারা অনলাইনে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে করতে পারেন। নিজেরা করলে খরচ পড়বে 4,500 থেকে 5,000 টাকা, আর ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সি দিয়ে করলে খরচ পড়বে 4,500 থেকে 6,000 টাকার মধ্যে। সিঙ্গাপুরের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হয়, যেগুলো লিস্ট আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর মেইন যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের পাসপোর্টটাতে যদি কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। নিজের পক্ষে মিডল ইস্টের কোনো কান্ট্রি অথবা মালয়েশিয়াও যদি আপনার ট্রাভেল থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি হবে। আর ট্রাভেল হিস্ট্রির পাশাপাশি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের একটা ফ্যাক্ট হতে হবে। পার পার্সন 1 লাখ টাকা করে যদি থাকে আপনার ব্যাংক ব্যালেন্স, তাহলে তারা এটাকে পজিটিভলি নেবে। আর আমি যখন ভিসা অ্যাপ্লিকেশন করেছিলাম, আমি এই সিঙ্গাপুরের আগে মানে এই ট্রাভেলের আগে আমার শুধু ইন্ডিয়াতে যাওয়া ছিল 5-6 বার। তারপর আমার যে ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সি তারা আমাকে গাইড করলো যে আপনি প্রথমে মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করেন, মালয়েশিয়ার ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মালয়েশিয়ার ভিসা পেয়ে গেলে মালয়েশিয়ার ভিসার কপি সহ সিঙ্গাপুরের ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলে তারা আপনাকে ভিসা দিয়ে দেবে। সো আমি আসলে এই টেকনিকটা ফলো করেছি এবং শেষ পর্যন্ত সাকসেস হয়েছি। ফুল ফ্যামিলির ভিসা আমি পেয়েছি। আর ফ্যামিলির ক্ষেত্রে মনে রাখতে হবে ম্যারেজ রেজিস্ট্রেশনটা লাগবে,
জব হোল্ডার হলে এনওসি আর হচ্ছে স্যালারি সার্টিফিকেট, লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক থেকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আর যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স এবং আপনি যে আসলে সলভেন্ট এটার একটা প্রমাণ তারা দেখবেন, মানে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিয়ে না। তারপরেও আসলে তারা টাকা পয়সার হিসাবটা বেশ করে, কারণ তারা বুঝতে চায় যে আসলে আপনি সিঙ্গাপুর গিয়ে থেকে যাবেন নাকি আপনি দেশে আপনার কোনো স্টেবল পজিশন আছে, আপনি আবার এখান থেকে ফিরে আসবেন। এই সবগুলো ডকুমেন্টস সহ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দিলে তারা উইদিন 7 ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা ইস্যু করে। আমি যেমন 5 ওয়ার্কিং ডেজ মধ্যে কিন্তু ভিসা পেয়ে গিয়েছিলাম। ভিসা পাওয়ার পর যে কাজটা সবচেয়ে প্রথমে করতে হবে সেটা হচ্ছে এয়ার টিকিট পারচেজ করে ফেলতে হবে, কারণ আপনি যত দেরি করবেন এয়ার টিকিট পারচেজ করতে ততই কিন্তু আপনার খরচ বেড়ে যাবে। আমরা যেমন করেছিলাম প্রায় 22-25 দিন আগে করেছি, আমাদের পার পার্সন খরচ পড়েছিল ওয়ান ওয়ে ঢাকা টু সিঙ্গাপুর, পার পার্সন খরচ পড়েছিল 30,000 টাকা। তো এটা কিন্তু 22 থেকে 25,000-এর মধ্যে নামিয়ে আনা যায় যদি আপনারা একটু আগে থেকে টিকিটটা পারচেজ করতে পারেন। যদি আপনার অন্য কোনো কান্ট্রিতে না যান তাহলে রিটার্ন টিকিটটা কেটে নেবে, সেক্ষেত্রে একটু সাশ্রয়ী হবে। বিমান বাংলাদেশ থেকে সবচেয়ে চিপ রেটে আপনারা টিকিট কাটতে পারবেন। দেশি বিদেশি নানান ধরনের এয়ারলাইন্স আছে, আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী, অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী টিকিট পারচেজ করে নেবেন। ভিসা পাওয়ার পর এবং এয়ার টিকিট পারচেজ করার পর আপনাদের পরবর্তী কাজ হচ্ছে Booking.com অথবা অন্যান্য অনলাইন যে ইসগুলো আছে যারা অ্যাকোমোডেশন সার্ভিস প্রোভাইড করে, ওইসব ওয়েবসাইট থেকে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের চাহিদা মতো আপনাদের রুম কিন্তু বুক করে ফেলতে হবে, আপনার থাকার জায়গা বুক করে ফেলতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনাদের সিঙ্গাপুর যখন আমরা ইমিগ্রেশন করব তখন কিন্তু এটা দেখতে চাইবেই। ভেবেছিলাম কফি দিয়েছে, জুস, আপেল জুস আমাকে দিয়েছে, আপেল জুস। কাপড় তোমাকে কি জুস দিয়েছে? অরেঞ্জ জুস। তাই কেয়ার করা, যা দিয়েছে তাই খাই, হয়তো কফি একটু পরে আসবে। যেটার সবচেয়ে বেশি অভাব বোধ করছি সেটা হচ্ছে কফি অথবা চা। এক কাপ চা অথবা কফি হলে জমতো আর কি ব্যাপারটা। ফ্লাইট স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ভেতরে বেশ ঠান্ডা লাগা শুরু করবে। আপনাদের যদি গরম কাপড় থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বললে এই ধরনের পাতলা ব্ল্যাঙ্কেট আপনাদেরকে দিয়ে দিবে। বুঝতে করে দিয়ে গেলো কোল্ড ড্রিঙ্কস। কি করছো কাব্য তুমি? আমার খুব বোরিং লাগছে তাই আমি একটু খেলছি। এগুলো কি বাসা থেকে নিয়ে আসছো তুমি? আমার ব্যাগে আরো আছে, আরো নিয়ে আসছো? আরো অনেক। তোমার ব্যাগে আছে, আমার ব্যাগে আছে। এখনো 10টা বাজেনি, এখন আমাদেরকে আসলে কি লাঞ্চই দিয়েছে না ব্রেকফাস্ট দিয়েছে সেটা কনফিউজড। তো যাই হোক, দেখি কি দিয়েছে আমাদেরকে। এই হচ্ছে পানির বোতল, এদিকে হচ্ছে প্লাস্টিকের ফর্ক এন্ড নাইফ, বান, এক ধরনের বান, আর এদিকে হচ্ছে কেক, আর এই হচ্ছে মেইন ডিশ আর কি, ডিম, চিকেন, ভেজিটেবলস এবং ভাত। একজনের জন্য যথেষ্ট আছে। গরম, অনেক গরম। সবশেষে চলে আসলো সে কাঙ্ক্ষিত কফি। গরম কফিতে চুমুক দিয়ে শরীরটা জোড়াবো। তো কাব্য, কেমন লাগছে তোমার জার্নিটা? আমার ভালোই লাগছে, কিন্তু আমি কদিন ধরে একটা জিনিস আমি খেয়াল করছি। আগে আমি ভাবতাম যখন আমি প্লেনে উঠিনি, তারপর হোটেলে উঠিনি, এগুলোতে যখন আমি উঠিনি তখন আমি ভাবতাম যে বাসা ছাড়া অনেক জায়গায় সুখ আছে, অনেক জায়গায় ভালো আছে, মানে কমফোর্টেবলনেসটা পাওয়া যায়। কিন্তু যখন আমি প্লেনে বা হোটেলে আছি, ট্রাভেল করছি, এক্সপ্লোর করছি, তখন থেকে আমার একটা জিনিস লক্ষ্য হচ্ছে যে এই যে দিল একটা ওয়াটার, তারপরে দিল খাবার, তারপরে দিল একটা ব্ল্যাঙ্কেট, তারপরে দিল জুস, অনেক কিছু দেয়, কিন্তু বাসা ছাড়া সুখ, কমফোর্টেবল আপনারা কোথাও পাবেন না। কাব্য, এখন তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ আমাদের, চলো একটু ঘুমাই আমরা।
হ্যাঁ, একটা ঘুম দেই, ঘুম দিয়ে তারপরে হচ্ছে আমাদের কিন্তু আরো 2.5-3 ঘন্টা লাগবে পৌঁছাতে। এতক্ষণ আমরা কি করব? তো চলো একটু ঘুমাই, ঘুমাইলে শরীরটা ফ্রেশ লাগবে, কারণ রাত্রে কিন্তু আমাদের ভালো ঘুম হয় নাই। তো এখন একটু ঘুমাইলে আমার মনে হয় ভালো হবে আর কি। মা কিন্তু ঘুমাচ্ছে খুব। চলো আমি আর তুমি একটু ঘুম দেই। ওকে, তুমি এটা মাথায় দিয়ে দাও। এই হচ্ছে বিমানের টয়লেট। সব কিছুই অন্যান্য সাধারণ টয়লেটের মতোই, কিন্তু এখানে ফ্লাশ করলে পানি না এসে আপনার এয়ারের প্রেশার আসে, এটাই হচ্ছে ডিফারেন্স। আকাশে মেঘগুলা পেঁজা তুলোর মতো ভাসছে। মেঘ দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের সিটটা এমন একটা জায়গায় পড়েছে, একেবারে এই যে প্রপেলারটা, এই প্রপেলারটার মাঝেই আমাদের সিটটা, যার কারণে ডানে বামে আসলে কিছুই দেখতে পাচ্ছি না। আর একটু সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর, মানে মেঘের যে ভিউটা, আকাশের যে সৌন্দর্যটা বোঝা যাচ্ছে, কিন্তু এই প্রপেলারটার কারণে আসলে এটা ক্যামেরাতে আমি ক্যাপচার করতে পারতেছি না ভালোভাবে। ঘড়ি কাটার সময় এখন 11:30 বাজে, আরো 1.5 ঘন্টা লাগবে আমাদের এই প্লেন সিঙ্গাপুরে পৌঁছতে। কাজ হয়ে গেল না বিমানটা? এটা কাজ হচ্ছে নাকি উপরে গিয়ে ওর নিচে নামছে? কি জানি ভগবান। কাজ হচ্ছে। দেখছো কাব্য, এই যে মেঘের মানে আমাদের নিচে, আমরা যখন নিচে থাকি তখন কিন্তু মেঘ মনে হয় অনেক উপরে, তাই না? অনেক উপরে, মানে আর এখন আমরা চাঁদের কোথায়? থেকেও উপরে হ্যাঁ। মনে হয়। আর এখন আমরা মেঘের উপরে। আর এখন আমরা কোথায় আছি বলো? মেঘের উপরে। ভাবা যায়। তো ওভারঅল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিস আমার কাছে ভালোই লেগেছে। তারা যথেষ্ট রেসপন্সিভ এবং এয়ার হোস্টেসরা যথেষ্ট ট্রেন্ড এবং কোঅপারেটিভ, এবং তারা যথেষ্ট স্মার্ট আমি বলবো। Yes. আর সবকিছুই আসলে অন টাইম। একটু পরে পরেই কি কি লাগবে, খাবার দাবার থেকে শুরু করে পানি, একটু যখনই যা লাগছে আসলে তারা সাথে সাথে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিসটা নিতে পারেন, হতাশ হবেন না আশা করি। আপনারা যারা বাজেট ট্রাভেলার তাদের জন্য সিঙ্গাপুর ট্যুরটা কিন্তু খুব কঠিন, কারণ সিঙ্গাপুর এমন একটা জায়গা যেখানে আসলে কস্ট খুব হাই। এখানে আপনার বাজেট ইফেক্টিভ, কস্ট ইফেক্টিভ ট্যুর করা খুবই কঠিন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আসলে একটু হিসাব করে চলতে হবে এবং বুঝে শুনে চলতে হবে যে আসলে কি করবেন বা কি করবেন না। কারণ এখানে মানে যেখানে যাবেন, যে কোনো কিছু দেখতে যাবেন, যে কোনো কিছু কোনো অ্যাক্টিভিটি করতে যাবেন, টিকিট প্রাইস খুবই হাই। তো দেখি আমরা যাই কিভাবে আসলে বাজেট ফ্রেন্ডলি ট্যুর করা যায়, কি কি টেকনিক ফলো করলে আপনার ট্যুরটা বাজেট ফ্রেন্ডলি হবে। আমরা চেষ্টা করব এই আমাদের ট্যুরের ফাঁকে ফাঁকে এই সম্পর্কে কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এই ছেলে, তুমি ঘুমাচ্ছ না কেন? সবাই ঘুমাচ্ছে। আচ্ছা বাবা, আমি প্লেনে এসেছি কেন? হ্যাঁ, ট্রেনে এসে একটু রেস্ট নেই, বা কালকে রাতে তো ঘুমাও নাই, একটু রেস্ট নিলে তো ভালো লাগবে, কালকে সারাদিন ঘুরতে ভালো পারবো। লাগবে এটা তো। আমি বাচ্চা মানুষ, আমার ভালো লাগার কিছু নেই। এই তোমার মা দেখো কিভাবে ঘুমাচ্ছে সারাদিন সকাল থেকে। যখন থেকে প্লেনে উঠছে তখন থেকেই এখন পর্যন্ত আর উঠে নাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন বশির ও সকল ক্রুদের পক্ষ থেকে বিমানে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক একদম রাইট টাইমে আমরা সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্টে আপনার ল্যান্ড করলাম। আর সিঙ্গাপুরে সেই হচ্ছে যে আবহাওয়াটা দেখলাম, মোটামুটি মডেস্ট ওয়েদারটা, মেঘলা কিছুটা, বাট মোটামুটি বেশ সুন্দর একটা ওয়েদার। সো দীর্ঘ 4 ঘন্টার আসলে একটা জার্নি আমরা সমাপ্ত করলাম। আর এখন হচ্ছে আমরা যেটা করব, এই চেঙ্গি এয়ারপোর্টে আমরা আরো 3 ঘন্টার মতো টাইম স্পেন্ড করবো। চেঙ্গি এয়ারপোর্টটাকে আমরা দেখবো। গাইস, এখন আমরা ঢুকবো বাটারফ্লাই গার্ডেনে। দেখি ভিতরে কি আছে। ওয়াও গাইস, অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা অবশ্যই বাটারফ্লাই গার্ডেনটা দেখে যাবেন, মিস করবেন না কখনো।
বাটারফ্লাই শেপে করা আছে এখানে। বাটারফ্লাই গুলো একদম চোখের সামনে উড়ে বেড়াচ্ছে, ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। প্রজাপতি প্রজাপতি। গাইস, জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, একদম একটা ন্যাচারাল একটা পরিবেশ। সো এখানে ইমিগ্রেশন প্রসেসটা আপনাদের একটু শেয়ার করি। এখানে জাস্ট হচ্ছে পাসপোর্টটা স্ক্যান করতে হবে। স্ক্যান করলে আপনার হচ্ছে আপনার ইমিগ্রেশন অলমোস্ট ডান। কোনো কোশ্চেন নাই, কোনো ডকুমেন্ট দেখতে চায় নাই, একেবারেই মনে হচ্ছে স্মুথ অ্যান্ড মানে ইজি। এর চেয়ে ইজি ইমিগ্রেশন আমি কখনো কোথাও করি নাই। সিঙ্গেল সিম আমি ক্লুব অ্যাপ থেকে বুক করেছিলাম এবং ওখানে বলা ছিল যে আমি সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আমি এটা পিক করবো। আপনারা যখন ইমিগ্রেশন কমপ্লিট করা শেষ করবেন, লাগেজ কালেক্ট করে আশেপাশে যে কোনো মানি এক্সচেঞ্জের দোকান অথবা সিম মোবাইলের মানে সিম সার্ভিসের দোকান থেকে আপনাদের এই ভাউচারটা দেখালেই হবে, অথবা যে কিউআর কোডটা থাকে ওই কিউআর কোডটা ওনাদেরকে দেখালেই ওনারা সিম দিয়ে দিব এবং হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে সিম চেঞ্জ করে অপারেশন করে নেবেন। আমরা চেঙ্গি এয়ারপোর্টে জুয়েল রেইন ভর্টেক্স দেখার জন্য পায়ে হেঁটেই যাচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখানে যারা যে এই বিভিন্ন টার্মিনালের মধ্যে যে ইন্টার ট্রেনগুলো আছে ওই ট্রেনগুলো ইউজ করতে পারেন। তো ফাইনালি আমরা এই চেঙ্গি এয়ারপোর্টের জুয়েল রেইন ভর্টেক্সের সামনে চলে আসছি। মানে এত এটাকে দেখেছি বিভিন্ন ব্লগে, বিভিন্ন ভিডিওতে এবং ফেসবুকে রিলসে, মানে মুখস্থ হয়ে গেছে আর কি। চমৎকার একটা সৌন্দর্য, এত চমৎকার একটা নিদর্শন। চেঙ্গি এয়ারপোর্টে আসলে এটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন। বিশ্বের সবচেয়ে লম্বা ম্যানমেড ফাউন্টেন। তো এখানে বিভিন্ন লেয়ার থেকে রেইন ভর্টেক্স দেখার ব্যবস্থা আছে। নিচে একেবারে ফার্স্ট লেয়ার, তারপর হচ্ছে সেকেন্ড লেয়ার, আমরা দাঁড়িয়ে আছি থার্ড লেয়ারে। আবার উপর থেকেও কিন্তু ওইদিকে দেখার ব্যবস্থা আছে। এই রেইন ভর্টেক্সের সামনে শত শত বললে ভুল হবে, আমার মনে হয় হাজার খানেক পর্যটক দাঁড়িয়ে আছেন এবং তারা এই রেইন ভর্টেক্সের সৌন্দর্য দেখছেন। সিঙ্গাপুরের অন্যতম এই টুরিস্ট স্পট এবং সিঙ্গাপুরের অন্যতম টুরিস্ট আকর্ষণ রেইন ভর্টেক্স দেখার জন্য প্রতিদিনই শত শত মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেন। আর দেখতেও খুবই চমৎকার। আসলে এমন একটা জিনিস, ইনডোরের মধ্যে এমন একটা ফাউন্টেন, মানে ভাবাই যায় না। আমরা আমাদের প্রাইম টার্গেট ছিল রেইন ভর্টেক্সটা দেখা, সেগুলো দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আগে থেকে ঠিক করে রাখা হোটেলে। আমাদের হোটেল ফেরেরা পার্কে অবস্থিত। আমরা যাব হচ্ছে মেট্রোতে করে। এই সিঙ্গাপুরের ম্যাক্সিমাম এই এমআরটি স্টেশনগুলোতে একটা প্যাসেঞ্জার সার্ভিস থাকে। সেই সার্ভিস থেকে আপনারা আপনাদের ইজিলিঙ্ক কার্ড যেটা ছাড়া আপনারা আসলে এই মেট্রো রেল এবং তাদের যে লোকাল বাস ট্রান্সপোর্টেশন সার্ভিসটা ইউজ করতে পারবেন। তো ওইটার জন্য আমাদেরকে এই ধরনের সার্ভিস সেন্টারগুলো থেকে ইজিলিঙ্ক কার্ড পারচেস করতে হবে। আপনারা আপনাদের ক্রেডিট কার্ড ইউজ করে অবশ্যই এই সার্ভিসটা নিতে পারবেন, বাট ক্রেডিট কার্ডে চার্জটা একটু বেশি কাটে এবং আপনার সাথে যদি একের অধিক থাকেন, মানে দুইজন থাকলেও কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা করে ক্রেডিট কার্ড ইউজ করতে হবে। মানে আপনার কার্ড দিয়ে আরেকজন কিন্তু এটা পাঞ্চ করতে পারবেন। তো এই জন্য আমরা যেটা করেছি, আমরা এই সার্ভিস সেন্টার থেকে $10 করে দিয়ে ইজিলিঙ্ক কার্ড রিচার্জ করে নিয়েছি। আমাদের একটা করে কার্ড দিয়েছে এবং আমরা এই কার্ডটা ইউজ করে সিঙ্গাপুরে এই মেট্রো মানে এমআরটি আর হচ্ছে এই যে বাস যে সার্ভিসগুলো এগুলো ইউজ করতে পারবো। আবার যখন শেষ হয়ে যাবে, ব্যালেন্স শেষ হয়ে গেলে তখন আবার যে কোনো আশেপাশের অনেকগুলো সার্ভিস পয়েন্ট আছে, ব্যবস্থা আছে, সেখান থেকে আপনারা ইজিলি রিচার্জ করে নিতে পারবেন। সিঙ্গাপুরে এসে প্রথম মেট্রোতে চড়লাম। আমরা এখন ফেরের পার্ক যাব। ওয়েল, ফাইনালি আমরা ফেরের পার্ক স্টেশনে এসে পৌঁছালাম। চেঙ্গি এয়ারপোর্ট থেকে 5টা এমআরটি আমরা চেঞ্জ করেছি। সো ফর এ নিউ কামার ইজ নট ইজি টু অ্যাকচুয়ালি ইউজ মেট্রো টু গো desired destination. That's why you need to study a lot, which means what? Otherwise আমাদের মতো এইভাবে আমরা ঠিকই ছিলাম, আমরা লোকাল যারা ছিল তাদের সাথে কথা বলে নিয়েছিলাম আর কি, কিভাবে যাবো। সামওয়ান হেল্প আস and those people are very polite and very gentle. তো আমার সাজেশন থাকবে, যারা আসলে খুবই একেবারেই প্রথমে আসেন, গ্র্যাব অথবা ট্যাক্সি অথবা অন্য যে কোনো ইজিয়েস্ট ওয়েটা আছে, যেটা ইজিতে আপনারা ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন, ওইটা ইউজ করেন। তারপর হচ্ছে এসে শিখেন, তারপর যান।
হোটেল এসপোডেল ইন। লিটল ইন্ডিয়াতে অবস্থিত এই হোটেলটি আমরা আগে থেকেই agoda.com থেকে বুকিং করে রেখেছিলাম। সো ফাইনালি এসপোডেল ইনের রুম নাম্বার 309। তো রুমের পরিবেশ হচ্ছে একটা ডাবল বেড 3 জনের জন্য। তো টায়ার্ড কাবো। আচ্ছা, এদিকে হচ্ছে একটা টি টেবিলের মতো, টি কফি খাওয়ার জন্য চা কফি দেওয়া আছে এবং কেটলি দেওয়া আছে, ইলেকট্রিক কেটলি, একটা চেয়ার। আর এদিকে হচ্ছে একটা বারান্দা, রোড সাইড বারান্দা, খারাপ না, মোটামুটি ভালো। হ্যাঁ, জানালা, বারান্দা নাই, শুধু জানালাটা দেওয়া আছে আর কি। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে বেসিন, হাই কমোড, গরম পানি ঠান্ডা পানি, ওয়ালে বেসিক, ভেরি বেসিক। রুমে এসি আছে, এখানে একটা মিরর আছে চমৎকার, আর একটা এদিকে সাইড টেবিল আছে। খুব বেসিক, খুব ছোট একটা রুম, নাথিং মাচ অ্যাকচুয়ালি টু বি এক্সপেক্টেড বিকজ সিঙ্গাপুরে সবকিছুই আসলে খুবই কস্টলি। তো ওই কষ্টের মধ্যে আমাদের এই রুম ভাড়া পড়েছে পার নাইট বাংলা টাকা 8,000 টাকা করে। তো এদিকে রয়েছে একটা কাপবোর্ড, কাপড় রাখার জন্য, জামা কাপড় রাখার জন্য, হ্যাঙ্গারও দেওয়া আছে। বাস, মোটামুটি খারাপ না বলা চলে। হোটেলে কিছুটা ফ্রেশ হয়ে রাতে ডিনার করার জন্য বের হয়েছি। মুস্তফা মাঠের দিকে হাঁটছি, ওখানে গিয়ে দেখি কি খেতে পাওয়া যায়। আর এমনিতে আসলে আশেপাশে কোনো রেস্টুরেন্ট দেখতেছি না। রাতে নিয়েছি একেবারে সিম্পল ভেজিটেবল ফ্রাইড রাইস, একটা তামিল রেস্টুরেন্ট, আসলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে দোসা, উত্তপম, ইডলি এগুলোর জন্য বিখ্যাত। তো আমরা ওই রেস্টুরেন্টটাতে আজকে খাচ্ছি। খাবার দাবার ভালোই মোটামুটি। খুব টেস্ট লাগবে, ফ্রাইড কিন্তু দুর্দান্ত, আনকমন টেস্ট। ভালো লাগছে তোমার? লিটল ইন্ডিয়ায় অবস্থিত এই মুস্তফা মার্টে আপনাদের কেনাকাটা থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছুর সমাহার এখানে পাবেন। এটা হচ্ছে একটা মেগা মলের মতো। তো গাইজ, আজকের মতো সিঙ্গাপুরের প্রথম দিনের ব্লগ আমরা শেষ করলাম। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন। আগামী দিনগুলোতে সিঙ্গাপুরের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে চেক করবেন। বাই বাই। Yes, we've got to climb aside. Thank you.